দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিবিএম অদম্য বাংলাদেশ প্রোগ্রামে। আজকে আমরা অদম্য বাংলাদেশ অনুষ্ঠানে এমন একজন অতিথি নিয়ে এসেছি যিনি বরিশালে প্রথম নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেন। আজ থেকে প্রায় এক যুগ আগে তার এই নার্সিং কলেজ প্রতিষ্ঠিত হয়। আমরা তার সাথে আলাপ করব এই নার্সিং কলেজ প্রতিষ্ঠায় তার কি কি চ্যালেঞ্জ ছিল এবং এখন সে কিভাবে এটা পরিচালনা করছে, এখন তার অবস্থা কি। আসসালামু আলাইকুম সজ্জিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, অদম্য বাংলাদেশকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে নার্সিং কলেজ প্রতিষ্ঠা করার যে উদ্যোগ নিয়েছিলেন, এর পেছনে আপনার মূল প্রেরণা কি ছিল? এটা খুব সহজেই বলতে পারি আমি। বিষয়টা খুবই একটা ছোট্ট জায়গা থেকে উৎপত্তি। আমার পিতা উনি একজন প্রবাসী এবং তার জীবনের শুরু থেকেই, অর্থাৎ বিগিনিং ফ্রম হিজ ক্যারিয়ার লাইফ, সে মেডিকেল এডুকেশনের সাথে সম্পৃক্ত। বিদেশে থাকা অবস্থায় তার মধ্যে একটা স্বপ্ন জাগে যে বিদেশে তো আমি সারা জীবন নিশ্চয়ই থাকবো না, তো দেশে আমি কিছু করতে চাই, এবং সেটা অবশ্যই চিকিৎসা শিক্ষা সম্পর্কিত। বাবার সেই স্বপ্ন থেকে আসলে এই নার্সিং কলেজ বলেন বা এই মেডিকেল শিক্ষায় আমার আসলে আগমন ঘটে। আচ্ছা, শুরুতে এই যে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আপনাদের কি কি প্রতিবন্ধকতার মধ্য থেকে যেতে হয়েছে? আপনি যেটি বলছিলেন যে কি কি চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়েছে, অনেকেই বিষয়টা হয়তো সহজভাবে নেবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্রথম যে চ্যালেঞ্জটি আমাদেরকে ফেস করতে হয় বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতায় বা পলিটিক্যাল পার্সপেক্টিভে, সেটি হচ্ছে ঠিক এই পেশায় আমাদের আগে যারা এসেছেন তারা এই বিষয়টিকে সহজভাবে নেয় না। এটি খুব একটি করুণ বিষয়, দুঃখজনক, কিন্তু তারা চায় না আমরা এই পেশায় আসি, অর্থাৎ আরেকজন প্রতিদ্বন্দ্বী রাইভাল না হোক। এটি একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি, সেটি কিভাবে আপনি নেবেন, দর্শকরা কিভাবে নেবে। যে কোনো পেশাকে সফল করতে হলে সেই পেশায় এক্সপার্টিস খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যখন এই পেশায় আসি আমি অনেক খুঁজেছি যে আমি তো নবীন, আমি তো একদম নতুন, এক যুগ আগে মাত্র ইউনিভার্সিটি শেষ করেছি তখন, তো আমার একজন এক্সপার্টিস দরকার যার কাছ থেকে আমি পরামর্শ নেব, তো আমি খুঁজে পাইনি। আর তৃতীয় যে বিষয়টি বলবো, যে এরকম একটি প্রসপেক্টিভ একটা প্রফেশন, এরকম একটা আকর্ষণীয় পেশা, যেটি পাস মানে হচ্ছে আপনার জব সিকিউরিটি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশের বাচ্চারা, আমাদের দেশের শিক্ষার্থীরা, তারা এই পেশায় আসলে আসতে চায় না, মন থেকে আসতে চায় না। তো আপনার এই পেশায় এত প্রসপেক্ট, অথচ আপনি আসতে চাচ্ছেন না, ব্যাপারটা কেমন না? এইগুলি চ্যালেঞ্জ, আরও অনেক চ্যালেঞ্জ আছে, আমি সময় পেলে আর এক সময় বলবো। অবকাঠামো যেটা, সেটার বিষয়ে কি বড় ধরনের কোনো চ্যালেঞ্জ পোহাতে হয়েছে কিনা? দেখুন, আপনাকে আমি একটা বিষয় বলি, যেহেতু এই পেশাটা মানুষের কাছে উন্মুক্ত না, পরিচিত না, আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি দেখেন, পৃথিবীতে যে ক্যাটেগরাইজ এডুকেশন সাবজেক্টগুলি ভাগ করা হয়, এখানে যদি 100 সাবজেক্ট থাকা হয়, আপনি 5টির মধ্যে নার্সিংকে পাবেন। এরকম একটি প্রসপেক্টিভ একটা ফিল্ড। কিন্তু আপনি এরকম একটা পেশা, বাংলাদেশের মতো এরকম একটা উন্নয়নশীল দেশে এই পেশা আরো বুমিং হওয়া দরকার ছিল, গ্রহণযোগ্য হওয়া দরকার ছিল। কিন্তু আমি, ওই যে বলছিলেন শিক্ষক, আমি এই পেশায় পেশাদার শিক্ষক আসলে পাচ্ছি না। কারণ আমি নার্সিং পড়েছি বলেই যে আমি নার্সিং একজন এডুকেশন নিয়ে কাজ করতে পারবো, ব্যাপারটা কিন্তু এরকম না। তো শিক্ষক পাওয়া একটা বিশাল চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, আমি নার্স পাচ্ছি, আমি ডক্টর পাচ্ছি, কিন্তু স্পেশালাইজ শিক্ষক তো পাচ্ছি না। এটি একটি বিষয় ছিল। আপনি দ্বিতীয় যে বিষয়টা বলেছিলেন আবার একটু বলবেন? আমি না, শিক্ষক পাওয়া কি এখনো চ্যালেঞ্জ? শিক্ষক পাওয়ার এখনো চ্যালেঞ্জ। আর এখানে বিষয়টা যেটা সবচেয়ে বেশি সমস্যা হয়, সেটি হচ্ছে নার্সিং এডুকেশন তো মূলত ক্লিনিক্যাল বেসড একটা এডুকেশন। যারা এই পেশায় পড়াশোনা করে তারা কোনো হাসপাতাল, ক্লিনিকে আসলে স্বাস্থ্য সেবায় চলে যায়, কিন্তু আমরা করছি কিন্তু স্বাস্থ্য শিক্ষা নিয়ে কাজ। তো যার কারণে আমাদের এখান থেকে যে পাশ করে সে স্বাস্থ্য সেবায় চলে যাচ্ছে, তো স্বাস্থ্য শিক্ষায় এক্সপার্ট তো তৈরি হচ্ছে না শিক্ষা। মানে তাহলে কি আসলে এটা সরকারের এরকম একটা প্রতিষ্ঠান করা উচিত যেখানে শিক্ষক তৈরি হতে পারে? আসলে অন্যান্য এডুকেশনে কিন্তু এই বিষয়গুলো আছে, যেমন কারিগরি বোর্ড থেকে পাশ করে সেখানে এক্সপার্ট টিচার কিভাবে, এগুলি আছে, মোটামুটি কম বেশি আছে। কিন্তু এই এই এডুকেশনটায়, নার্সিং এডুকেশনে স্পেশালি শিক্ষক তৈরি করার জন্য তেমন কোনো প্রতিষ্ঠান নাই, থাকলেও সেটি মূলত সরকারের যতটুকু সাপোর্ট দরকার সেটুকু তারা দিয়েই কুলাতে পারছে না। আমাদের মতো ব্যক্তি উদ্যোগে যারা করেছি সেখানে আমরা আসলে ডিপ্রাইভ হচ্ছি, বঞ্চিত হচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়।
নার্সিং পেশাকে একসময় অবহেলার চোখে দেখা হতো, খুব একটা লোকজন এই পেশায় আসতে আগ্রহী হতো না। এখন কি সেই অবস্থার পরিবর্তন হয়েছে? এটা তো আপনি নিঃসন্দেহে সঠিক বলেছেন, এটা একটা ট্যাবু ছিল। শুধু ট্যাবু না, আপনাকে একটা কথা বলি, এইখানে একটা রিলিজিয়াস পার্সপেক্টিভও ছিল, একটা ধর্মীয় গোঁড়ামিও এখানে কাজ করেছে এক সময়। যেমন আপনাকে আমি বলি, এখানে মুসলিমরা, ইভেন আপনার যারা হিন্দু ধর্মের খুব খুব পায়াস হিন্দু যারা, ওনারাও এই প্রিপারেশনগুলিকে ওইভাবে গ্রহণ করেনি। যার কারণে মুসলিমরা তো এখানে আসেইনি প্রথম দিকে, অনেক হিন্দুরাও আসেনি। এখন এই ট্যাবুটা কিছুটা ভেঙেছে, কিন্তু কষ্টের জায়গা হচ্ছে এটা ভাঙলেও এখনও অনেক দূরে। যেমন ধরেন, যারা ধনী পরিবার বা যারা ফাইন্যান্সিয়ালি অনেক সলভেন্ট, সেই পরিবারগুলো চায় না তাদের ছেলে মেয়ে এই প্রফেশনে আসুক, অথচ এটা আসা উচিত। তারপরে এখনও যারা কনজারভেটিভ ইসলামিক পরিবার, যারা খুব পর্দায় বিশ্বাসী, তারা মনে করে যে হয়তো এটি তার ছেলে মেয়েদের জন্য সঠিক একটা প্রফেশন না। আপনার ইনস্টিটিউটে এখন আসন কতগুলো এবং সব সব আসনেই হচ্ছে স্টুডেন্ট আছে কিনা? স্কুলের মতো আপনি অসংখ্য স্টুডেন্ট ভর্তি করাতে পারবেন না। হ্যাঁ, এখানে আমি প্রতি বছর 125 জন শিক্ষার্থী, তো সেই হিসাবে যদি 4টা বছর ধরি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, আমার প্রায় প্রতি বছর প্রায় 5 শতাধিক ছাত্রছাত্রী ওখানে তারা শিক্ষা গ্রহণ করার সুযোগ পায়। এই যে এক যুগ পার করলেন, আসলে সাফল্য কি? সাফল্য হচ্ছে দুটো, আমি স্পেশালি আমি বলবো আমার অবজারভেশন থেকে যেটি হচ্ছে সবচেয়ে বড় সাফল্য, সেটি হচ্ছে আমি যে বা আমার প্রতিষ্ঠান যে মানুষগুলো তৈরি করছে, যে ছেলে মেয়েদেরকে তৈরি করছে, তারা দক্ষ জনশক্তি হচ্ছে। যারা পাশ করবে তাদের সুনিশ্চিত চাকরি বা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আরেকটি বিষয় সেটাও অত্যন্ত ভিতরের বিষয়, এডুকেশন নিয়ে কাজ করতে ভিন্ন রকম একটা তৃপ্তি কাজ করে, যেটা আমি ফিল করি। শুনলে খুশি হবেন, পাশ করেছে সে কোথাও আছে, এটি একটা সফলতা। অর্থাৎ ওই 124 জন না, 125 জনই, তিনি কিন্তু ওই ছাত্র কিন্তু হয়তো বা 5,000 টাকা বেতন, হয়তো বা 25,000 টাকা বেতন, কিন্তু সে কোনো একটা জায়গায় আছে। আমি আরেকটা বিষয় আপনাকে বলি, শুধু ক্যারিয়ার না, ধরেন আপনার ছেলেটিকে, আপনার ছোট বোনটিকে আপনি দিলেন, হয়তো সে চাকরি পেল না, সে কিন্তু বাসায়ও কিন্তু বেকার, কিন্তু একজন নার্স কিন্তু তার ঘরে বেকার না, কারণ সে কিন্তু তার মাকে, তার ছোট বোনটাকে সে যে পেশেন্ট কেয়ার দিচ্ছে, যে সার্ভিসটা দিচ্ছে, সেটি কিন্তু একটা দক্ষ হাতের সার্ভিস। এটি কিন্তু আপনি পারবো না, এটি কিন্তু ও পারবে। এটি একটা কিন্তু বিশাল প্রাপ্তি আমি মনে করি। আচ্ছা, আপনার এই যে দীর্ঘ পথ চলা নার্সিং ইনস্টিটিউট নিয়ে, তো এখানে কখনো কি মনে হয়েছে যে হাল ছেড়ে দেব? এটা মনে হয় না হাল ছেড়ে দেব, তবে মাঝে মাঝে হতাশ হই, কষ্ট কাজ করে, দুঃখ কাজ করে। আচ্ছা, এত কিছু পরও আপনার এই যে ছাত্রীরা বের হয়ে কোনো জায়গায় জব নিচ্ছে, সেটা নিশ্চয়ই সেই খবর আপনাদের দিতে আসে, তখন আপনার অনুভূতি কেমন হয়? অসাধারণ অনুভূতি, আপনি শুনলে খুশি হবেন। প্রায় প্রতি মাসেই 2-1টি নার্সিং কলেজ অথবা হাসপাতাল অথবা এই যে ডায়াগনস্টিক সেন্টার, ওনারা আমাদেরকে ফোন দেয়, সাজাদ ভাই আমার 5 জন নার্স লাগবে, আমার 2 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগবে, আমার 2 জন সিনিয়র স্টাফ নার্স লাগবে। এই প্রতি মাসেই 2-1টা ফোন পাই, কিন্তু আমি এই ফোনটা মনে হয় অন্য কেউ পায় না। এটি ভালো লাগে যে এদের একটা ডিমান্ড আছে এবং আমার কাছ থেকে যাচ্ছে। আরও ভালো লাগে যখন আমি অসুস্থ হই, আমার পরিবার অসুস্থ হয়, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো হাসপাতালে যাই বা চিকিৎসার জন্য কোথাও যাই, তখন আমি আমার 2-1 জন ছাত্রছাত্রী পেয়ে যাই। এই যে তারা যখন আসে আমাদের সামনে, এটি একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি করে, এটি একটা ভালো লাগা অবশ্যই। জি, আপনাকে ধন্যবাদ। SM সাজ্জাদুল হক, চেয়ারম্যান, জমজম নার্সিং কলেজ। থ্যাংক ইউ আপনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত, ভবিষ্যতে আবার দেখা হবে।